নাম প্রথমে মূল নাম থাকবে, মূল নামের পরে থাকবে পদবী। অর্থাৎ ধরো অমলেন্দু চক্রবর্তী একখানা বই লিখেছেন, সেই বইটা আমরা উল্লেখ করলাম, তাহলে সেখানে থাকবে অমলেন্দু চক্রবর্তী, উল্লেখ সূত্রে অমলেন্দু চক্রবর্তী থাকবে। যদি কুলনাম কিছু থাকে, কুল নাম যদি কিছু থাকে, কোনো কোনো এরকম থাকে কুল নাম, অর্থাৎ ধরো কেউ ভরদ্বাজ গোত্রের, সুতরাং তার নামের পরে লেখা থাকলো কৌশিক ভরদ্বাজ, হ্যাঁ, এরকম নাম অনেকের থাকে, তো সেই পুরো নাম ওখানে যাবে। আচ্ছা, তার সঙ্গেই একটা জিনিস দিতে হবে, যদি গ্রন্থটি সম্পাদিত হয়, অর্থাৎ যিনি লেখক তার মানে যার নামে বইটি আছে তার নামে যদি সম্পাদিত করা বই হয়, তাহলে সেখানে সম্পা লিখতে হবে ওইভাবে, দ্বিতীয় সব ময় আকার একটা বিন্দু ডট। আর যদি এখানে দিইনি, আর যদি সংকলন হয়, যদি তিনি সেটা সংকলন করেন, অর্থাৎ অনেকের লেখা নিয়ে তিনি যদি একটা বই প্রকাশ করেন, তাহলে সেই নামের পাশে হবে সংক, দ্বিতীয় সব ময় ডট, এই দুটো জিনিস এখানে থাকবে। নেক্সট কমা দিয়ে, এরপরে কমা দিয়ে থাকবে গ্রন্থ অথবা প্রবন্ধের শিরোনাম। যে বইটা থেকে আমরা নিয়েছি বা যে প্রবন্ধটা থেকে আমরা উল্লেখটা করেছি তার শিরোনামটা থাকবে, টাইটেলটা থাকবে সেখানে। কমা দেওয়ার পরে সংস্করণ তথ্য, বইতে পাওয়া যায় সংস্করণ তথ্য, এবং যে বইটি আমরা ব্যবহার করছি সেটির অন্তিম সংস্করণ। এরকম অনেক বই দেখবে যে খুলেই হাতের বাঁ দিকের পাতায় বড় করে একটা সংস্করণ তথ্য থাকে, অর্থাৎ প্রথম প্রকাশ, দ্বিতীয় মুদ্রণ, তৃতীয় মুদ্রণ, চতুর্থ মুদ্রণ করে ত্রয়োদশ মুদ্রণ হতে পারে। এই যে যখন তুমি বইটার কথা উল্লেখ করলে, তখন কিন্তু প্রথম প্রকাশের কথা উল্লেখ করবে না, তখন তোমাকে করতে হবে ত্রয়োদশ মুদ্রণের পাশে সারটা থাকবে। এটা হচ্ছে কি সংস্করণ তথ্য, সেখানে অন্তিম সংস্করণটা থাকবে এবং মুদ্রণ সংখ্যা কত সেটা থাকবে। এরপর হচ্ছে কি প্রকাশন, কমা দিয়ে প্রকাশন তথ্য থাকবে। এই প্রকাশন তথ্যে কি কি থাকে? প্রকাশ স্থান, অর্থাৎ যেখান থেকে প্রকাশ হলো, গৌহাটি থেকে প্রকাশিত হলে গৌহাটি, নিউ দিল্লি থেকে হলে নিউ দিল্লি, কলকাতা থেকে হলে কলকাতা, যেটা থাকবে বইয়ের মধ্যে যেটা থাকবে, অর্থাৎ বাঁ দিকের পাতাটাতেই সবকিছু থাকবে, সেখান থেকে দেখে ওটা দিতে হবে। প্রকাশন সংস্থা, কোন প্রকাশক এটা পার করেছেন, আনন্দ পাবলিশার্স করেছেন না দেশ করেছেন নাকি অন্য কোনো প্রকাশন সংস্থা করেছেন, যে সংস্থা করেছেন সেই সংস্থার নামটা থাকবে এবং তার পাশে থাকবে কাল, অর্থাৎ কবে করেছেন। এই সমস্ত তথ্য, অর্থাৎ সংস্করণ তথ্য, প্রকাশন তথ্য, এই দুটো জিনিসই যেখানে থাকবে সেটা হচ্ছে কি বইয়ের বাঁ। বইটা উল্টালে যে পাতাটা পাওয়া যায় সেই পাতাটার মধ্যে এই সমস্ত কিছু তথ্য থাকবে, ওটা থেকে ওইখান থেকে তোমাকে এই দুটো তথ্য দিতে হবে। এবং শেষে কি থাকবে, কমা দিয়ে একেবারে শেষে থাকবে পৃষ্ঠাঙ্ক, অর্থাৎ যে পাতা থেকে এই উল্লেখটা করলে সেই পাতা। যদি পাতাগুলো অনেক হয়, অর্থাৎ দুটো পাতা হয়, তাহলে দুটো পাতায় সেখানে উল্লেখ করতে হবে। যদি যে জিনিসটি, যে কথাগুলো বললে সেই কথাগুলো যদি 3-4 পাতা মিলে ছিল, তার সারাংশটুকু তুমি তুলে দিয়েছো মাঝে মাঝে বিন্দু চিহ্ন দিয়ে, তাহলে সেখানে সেই 3টি পাতারই বা 4টি পাতারই উল্লেখ থাকবে। ধরো 82 থেকে 85, তাহলে 82, 83, 84, 85 এরকম না দিয়ে 82-85 এইভাবে লিখতে হবে। পৃষ্ঠাঙ্কটা এভাবে দিতে হবে। এগুলো হচ্ছে কি উৎস পরিচয়ক তথ্য গঠন। তাহলে আমরা কি মনে রাখবো? আমরা মনে রাখবো যে উৎস পরিচয়ক তথ্যে কি কি দিতে হয়। 1, লেখক নাম, তিনি সম্পাদক হলেও বা তিনি সংকলক হলেও তার নাম দিতে হবে। মূল নামটা আগে থাকবে, পদবিটা পরে থাকবে, বা পুরো নাম বা পুরো উপাধি যদি কিছু থাকে তাহলে সেটা পরে থাকবে, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, সেটা পরে থাকবে। তারপর থাকবে কমা দিয়ে গ্রন্থ বা প্রবন্ধ যেখান থেকে নেওয়া হলো তার শিরোনামটা। তারপর থাকবে বাঁ দিকের পাতায় যে তথ্যগুলো পাওয়া যায়, সংস্করণ তথ্য এবং প্রকাশন তথ্য। তারপর থাকবে যেখান থেকে উল্লেখ করলাম সেই পাতাটা, অর্থাৎ পৃষ্ঠাঙ্ক। এই পুরো জিনিসটা হচ্ছে কি আমাদের উৎস পরিচয়ের তথ্য। কোথায় থাকবে? হয় পাদটীকায় থাকবে অথবা নির্দেশিকায় থাকবে, এই দুটো জায়গায়।
হয় পাদটিকায় থাকবে, মানে সেই পাতাটার নিচের দিকে থাকবে, অথবা একেবারে প্রবন্ধটা শেষ হওয়ার পরে বা সেই অধ্যায়টি শেষ হওয়ার পরে নির্দেশিকায় থাকবে। কি থাকবে? এই জিনিসগুলো থাকবে। হলো। এবারে পাদটিকা বা নির্দেশিকা পদ্ধতিতে উৎস নির্দেশ এবং গ্রন্থপঞ্জি নির্মাণ। অনেক সময় এই ধরনের একটা প্রসঙ্গের মুখোমুখি আমরা হই যে আমরা উৎস নির্দেশ যেভাবে করলাম আর গ্রন্থপঞ্জি যেভাবে দিলাম তার মধ্যে কোনো পার্থক্য আছে সেটা জানার জন্য আমাদের আরো একটা জিনিস জেনে নিতে হয় যে এই উৎস নির্দেশ এবং গ্রন্থপঞ্জি এই জিনিস দুটো কি। উৎস নির্দেশ তোমরা জানলে যে নির্দেশিকা পদ্ধতি বা পাদটিকা পদ্ধতিতে আমি প্রবন্ধের মধ্যে যে গ্রন্থগুলো থেকে উল্লেখ করেছি সেই উল্লেখগুলোর একটা তালিকা তৈরি করতে হবে। কার বই, কোন প্রবন্ধ বা কোন গ্রন্থ থেকে নিলাম, সেই গ্রন্থটি কবে কোথায় প্রকাশিত হয়েছে, কোন পৃষ্ঠা থেকে নিয়েছি, এই জিনিসগুলো নির্দেশিকা বা পাদটিকার মধ্যে উল্লেখ সূত্র হিসেবে থাকবে। তাহলে গ্রন্থপঞ্জিটা কি? গ্রন্থপঞ্জি হচ্ছে গিয়ে আমি প্রবন্ধটা লিখবার জন্য যে যে গ্রন্থের সাহায্য নিয়েছি, যে বইগুলোর সাহায্য নিয়েছি, গ্রন্থপঞ্জিতে আমি যে বইগুলোর সাহায্য নিয়েছি সেই বইগুলোর নামই শুধু থাকবে। কিন্তু পার্থক্য কি দুটোর মধ্যে? নির্দেশিকা বা পাদটিকায় একটি বইকে আমি বা একটি লেখাকে আমি যতবার সম্ভব ততবার আমি লিখতে পারি। ধরা যাক সুকুমার সেনের বাংলা সাহিত্যের ইতিহাস, এই বইটির উল্লেখ তোমাদের কোনো একটা লেখার মধ্যে 10 বার এসেছে, আমি 10 বারই বলতে পারি। তার মধ্যে হয়তো 2 বার একই পৃষ্ঠা সংখ্যা আর বাকি 8 বার ভিন্ন ভিন্ন পৃষ্ঠা সংখ্যা, আমি এই 10 বার উল্লেখ করব। কিন্তু যখন গ্রন্থপঞ্জিতে উল্লেখ করব তখন সুকুমার সেনের এই বাংলা সাহিত্যের ইতিহাস এটা একবারই উল্লেখ করব যদি, মনে রাখবেন, যদি একই ভলিউম বা একই খণ্ড থেকে হয় এই 10টা উল্লেখ। যদি 10টা উল্লেখের মধ্যে 5টা ফার্স্ট ভলিউম বা প্রথম খণ্ড থেকে হয়, বাকি 5টা দ্বিতীয় খণ্ড থেকে হয়, তাহলে কিন্তু গ্রন্থপঞ্জিতে আবার সুকুমার সেনের এই দুটো খণ্ডরই উল্লেখ থাকবে, একবার নয় 2 বারই থাকবে। উল্লেখ সূত্রে হয়তো 5 বার 10 বার 15 বার থাকতে পারে, কিন্তু গ্রন্থপঞ্জিতে মাত্র যদি 2টি খণ্ড ব্যবহার করা হয় 2 বারই উল্লেখ হবে, যদি একটাই খণ্ড ব্যবহার করা হয় একবারই উল্লেখ হবে। সুকুমার সেনের নাম একবারই আসবে। যদি তার নামে 2টো খণ্ডই ব্যবহার করা হয়ে থাকে তাহলে সুকুমার সেনের নামে 2টি খণ্ডেরই উল্লেখ গ্রন্থপঞ্জিতে থাকবে। এই হচ্ছে গিয়ে গ্রন্থপঞ্জি এবং নির্দেশিকার মধ্যে প্রথম পার্থক্য। দ্বিতীয় পার্থক্য হচ্ছে গিয়ে নির্দেশিকা বা পাদটিকাতে আমরা সবসময় পৃষ্ঠা সংখ্যাটা দিই, পৃষ্ঠা সংখ্যাটা দিতে হবে নির্দেশিকা বা পাদটিকা, কিন্তু ভুলেও কখনো গ্রন্থপঞ্জিতে পৃষ্ঠা সংখ্যা দেবে না, কখনোই পৃষ্ঠা সংখ্যা দিতে নেই। 3 নম্বর, নির্দেশিকা এবং পাদটিকা পদ্ধতিতে আমরা গ্রন্থের সঙ্গে যে সালটি দেয়া রয়েছে, যে প্রকাশ কালটি দেয়া রয়েছে, সেটা আমরা অনেক সময় নিজেরা বইগুলো দেখতে পারো, কখনো ইংরেজি সাল দেয়া থাকে, হয়তো দেয়া থাকে যে 2018, আবার কখনো কখনো বাংলা সাল দেয়া থাকে। যখন মনে রাখবে, যখন আমরা উৎস নির্দেশ করছি অর্থাৎ নির্দেশিকা বা পাদটিকা পদ্ধতিতে যখন উৎসটা উল্লেখ করছি, তখন আমরা বইতে যে সালটি দেয়া রয়েছে, যে সময়টি দেয়া রয়েছে, সেটা যদি ইংরেজি সাল হয় ইংরেজি, বাংলা সন হয় বাংলা, দিতে পারি বলছি। কেন বলছি একটু পরে বলছি। কিন্তু যখন আমরা গ্রন্থপঞ্জি তৈরি করব, সেখানে বিভিন্ন বই, ধরা যাক 20খানা বই আমরা ব্যবহার করেছি, সেই 20খানা বইয়ের 10খানা ইংরেজি সাল অনুযায়ী প্রকাশকাল দেয়া আছে, 8খানা বাংলা সন অনুযায়ী কাল দেয়া আছে, 2খানা হিজরি সন অনুযায়ী দেয়া আছে। এবারে আমি কিন্তু কখনোই গ্রন্থপঞ্জিতে যখন উল্লেখ করব সালগুলো, কখনোই এভাবে করব না। আমি সবসময় একটা স্ট্যান্ডার্ড নীতি অনুসরণ করব, হয় সেই সমস্তগুলোকে ইংরেজিতে কনভার্ট করে নেব, অথবা সেই সমস্তগুলোতে বাংলায় কনভার্ট করে নেব। অর্থাৎ গ্রন্থপঞ্জিতে কাল নির্দেশ একই রীতি মেনে হবে।
উৎস নির্দেশ বা পাদটিকা বা নির্দেশিকা পদ্ধতিতে যে উৎস নির্দেশ, সেখানে আমি গ্রন্থে যা কাজ আছে সেটা ব্যবহার করতে পারি। কিন্তু আমি ইচ্ছে করলে, আমার যদি ইচ্ছে হয় যে আমি সেগুলোকে বাংলা সং হিসেবে, যেহেতু বাংলায় লিখছি আমি বাংলা সং হিসেবেই লিখবো, আমি ইচ্ছে করলে সেগুলোকে বাংলায় কনভার্ট করে নিতে পারি, ইংরেজিগুলোকে বাংলায় কনভার্ট করে নিতে পারি। কিন্তু ইচ্ছে না করলে যা আছে সেটাই আমি লিখতে পারি। আর যখন গ্রন্থপঞ্জি লিখবো সেগুলোকে আমাকে কিন্তু অতি অবশ্যই হয় ইংরেজিতে অথবা বাংলাতে, দুটোর একটাতে আমাকে করে নিতে হবে। এমনও থাকে কোনো কোনো বইতে, পুরোনো দিনের কোনো কোনো বইতে শতাব্দী দেওয়া থাকে। এবারে শতাব্দী থেকে আমাকে হয় বঙ্গাব্দ নয় খ্রিস্টাব্দতে বদলে নিতে হবে। বদলে নেওয়ার নিয়ম আমরা সবাই জানি, একটা অঙ্ক আছে, সেই অঙ্কটা হচ্ছে কি, যদি শতাব্দ থেকে করতে চাই তাহলে 72, আর যদি ইংরেজিতে করতে চাই তাহলে 593। এই দুটো সংখ্যার যোগ বিয়োগে ইংরেজি থেকে মানে খ্রিস্টাব্দ থেকে বঙ্গাব্দ, বঙ্গাব্দ থেকে খ্রিস্টাব্দ, আর শকাব্দ থেকে বঙ্গাব্দ, বঙ্গাব্দ থেকে খ্রিস্টাব্দকে আমরা বদলে নিতে পারি। তো মনে রাখবে, যখন আমরা উৎস নির্দেশ এবং গ্রন্থপঞ্জির ব্যাপারটা আসবে তখন আমরা এই জিনিসগুলো অবশ্যই জানব। আরেকটি ব্যাপার, এগুলো আমি বলেছি, আরেকটি ব্যাপার যেটা, সেটা হচ্ছে গিয়ে গ্রন্থপঞ্জি সবসময় ভাষাভিত্তিক ক্রম অনুসরণ করে লেখা হয়। গ্রন্থপঞ্জি ব্যাপারটাই হচ্ছে গিয়ে একটা নির্দিষ্ট ক্রম অনুসরণ করে লেখা হয়। সেই ক্রমটা কি বলে রাখি, যখন আমরা 10 জন লেখকের কোনো গ্রন্থ নিলাম, সেই গ্রন্থে আমাকে সবসময় দেখতে হয় যে সেটা ভাষানুক্রমিক বা অক্ষরানুক্রমিক হয়েছে কি না, এবং সেখানে তখন আমাকে পদবি ধরে করতে হয়। যেমন একটু আগে আমি উল্লেখের ক্ষেত্রে, নির্দেশিকার ক্ষেত্রে আমি দেখিয়েছি যে অমলেন্দু চক্রবর্তীর কোনো একটা বই হলে আমি অমলেন্দু চক্রবর্তী লিখছি, কিন্তু যখন সেটা আমি কি গ্রন্থপঞ্জিতে লিখব সেটাই উল্টে যাবে চক্রবর্তী অমলেন্দু। আমি সুভাষ ঘোষের একটা বই লিখলাম, নির্দেশিকাতে সুভাষ ঘোষ আমি দেখব, কিন্তু সেটাই যখন গ্রন্থপঞ্জিতে যাবে তখন সেটা হবে কি ঘোষ সুভাষ। এবারে আমি যখন অনুক্রম তৈরি করব তখন আমাকে দেখতে হবে চক্রবর্তী ঘোষ ইত্যাদি ইত্যাদি করে কে আগে যাবে। আমরা তখন বর্ণানুক্রম দেখব। বর্ণানুক্রমে আমি কি জানি, চ ঘয়ের পরে বসে। উল্লেখে হয়তো অমলেন্দু চক্রবর্তী আগে চলে এসেছেন, সুভাষ ঘোষের আগেই চলে এসেছেন, অনেক আগে চলে এসেছেন, কিন্তু যখন আমি গ্রন্থপঞ্জি লিখব তখন সুভাষ ঘোষ মশাই আগে চলে আসবেন। অমলেন্দু চক্রবর্তী যতই আমার প্রিয় হন, তাকে আমাকে পরে রাখতেই হবে, কারণ ঘোষের ঘটা আগে, বর্ণানুক্রম অনুযায়ী চটা পরে আসে। তাহলে ঘোষ সুভাষ আগে যাবে, চক্রবর্তী অমলেন্দু পরে আসবে। এই ক্রমে আমাকে গ্রন্থপঞ্জি লিখতে হবে। এছাড়াও আরো একটা ক্রম অনুসরণ করতে হয়। আমি প্রবন্ধের মধ্যে বাংলা বই ব্যবহার করেছি, ইংরেজি বই ব্যবহার করেছি, অসমীয়া বই ব্যবহার করেছি। অতএব আমার ক্রমটা কি হবে, অসমীয়া, ইংরেজি, বাংলা। অর্থাৎ আমি যখন গ্রন্থপঞ্জি নির্মাণ করব তখন প্রথমে আমি অসমীয়া বইগুলো দেব, তারপর আমি ইংরেজি বইগুলো দেব, তারপর আমি বাংলা বই দেব। এবং এরপরে আজকাল আমাদের লেখায় কি হয়, অনেক সময় আমরা ইন্টারনেট ব্যবহার করি, অন্তর্জাল থেকে নানা তথ্য আমরা ব্যবহার করি। সেই অন্তর্জাল থেকে ব্যবহৃত তথ্যগুলো বইয়ের তথ্য দেবার পর, বই সম্পর্কিত গ্রন্থপঞ্জি শেষ হবার পর আমি অন্তর্জাল তথ্যগুলো দেখব। এবং আরো একটা কথা মনে রাখবে, আজকাল অনেক সময় আমরা বিভিন্ন ম্যাগাজিন থেকে, সাময়িক পত্র থেকেও আমরা নানা রকমের উল্লেখ করি, নিয়ে আমরা লিখি। সেক্ষেত্রে কি হবে, আগে বইয়ের গ্রন্থপঞ্জি হবে, তারপর সাময়িক পত্রের গ্রন্থপঞ্জি হবে, তারপর ইন্টারনেট সংস্করণের যে তথ্যগুলো আছে সেগুলো হবে। এই ক্রম অনুযায়ী আমাদের গ্রন্থপঞ্জি সাজাতে হবে। নির্দেশিকা বা পাদটিকা পদ্ধতিতে যে উৎস নির্দেশ, সেখানে কিন্তু এই ক্রম অনুসরণ করা হয় না। সেখানে কি হয়, যখন যে উল্লেখটা আসছে, যখন যে উল্লেখটা আমরা করছি সেটার উৎস নির্দেশ করবার জন্য ঠিক সেখানেই আমাকে সেই সংখ্যাতে, যদি আমরা সংখ্যা পদ্ধতি ব্যবহার করি, সেই সংখ্যাতে আমাকে সেই নির্দেশটা, উৎস নির্দেশটা করে দিতে হচ্ছে। হলো।
তো এটা খুব উল্লেখযোগ্য। এবং একটা এখানে এই শেষ জিনিসটা জেনে রাখো যে একই গ্রন্থকারের আমরা কিভাবে অনেক সময় আমাদের মনে হয় যে এখানে কি লিখবো, আমরা গ্রন্থপঞ্জিতে বা উল্লেখ সূত্রে আমরা কি লিখবো। মনে রাখবে যে একই গ্রন্থকারের একাধিক খণ্ড, যেটা একটু আগে সুকুমার সেনের ক্ষেত্রে বলেছি, যদি গ্রন্থপঞ্জিতে থাকে তাহলে ক্রমানুসারে বসবে, এটা জানা কথা। কিন্তু লেখকের নাম একবারই বসবে। ধরো সুকুমার সেনের দুটো গ্রন্থই পরপর, প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড পরপর বসবে, কিন্তু সেখানে সুকুমার সেন দুবার আসবে না। দ্বিতীয়বারে সুকুমার সেনের জায়গায় কি থাকবে, একটা 1 সেন্টিমিটার লম্বা লাইন থাকবে, এরকম একটা ড্যাশ থাকবে, যার পরিধি, তার পরিমাপ কিন্তু 1 সেন্টিমিটার থেকে বেশি হবে না। এত বড় একটা লাইন ছেড়ে দিলাম সেটা নয়, 1 সেন্টিমিটার দৈর্ঘ্য দিয়ে তারপর আমি কি করব, যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলোকে দিয়ে দেব। তথ্যের ক্ষেত্রে নির্দেশিকা, পাদবিকা পদ্ধতিতে উৎস নির্দেশে আমরা যা লিখেছিলাম, অর্থাৎ যে প্রকাশন তথ্য, সংস্করণ তথ্য ইত্যাদি যা দিয়েছিলাম, সেগুলোর ক্ষেত্রে কোনো বদল নেই। না গ্রন্থপঞ্জিতে বদল আছে, না উৎস নির্দেশ পদ্ধতিতে বদল আছে, কোথাও নেই। তাহলে বদল কোথায় আছে? 1, পৃষ্ঠা সংখ্যা আমরা উল্লেখ করব না গ্রন্থপঞ্জিতে। 2, আমরা বর্ণানুক্রমিকভাবে এই গ্রন্থপঞ্জিটা তৈরি করব, যেটার প্রয়োজন নেই। 3, ভাষার ক্ষেত্রে আমরা সেভাবে ব্যবহার করব। 4, আমরা কি করব, আমরা ওই ভাষাভিত্তিক করলাম এবং প্রকাশকালের সামঞ্জস্য রেখে আমরা সেখানে গ্রন্থপঞ্জিটা তৈরি করব। তো এই কথাগুলো আমাদের বারবার মনে রাখতে হয়, কখন? যখন আমরা একটা প্রবন্ধ লিখছি। একটা গবেষণামূলক প্রবন্ধ যখন আমরা লিখছি, নিশ্চয়ই আমাদের বিভিন্ন উৎসের উল্লেখ করতে হয়। সেই উৎসের উল্লেখ করবার সময় আমাদের এই পদ্ধতি মেনে আমাদের উৎস নির্দেশ করতে হয়। কিন্তু এখানে শেষ কথা যেটা, সেটা হচ্ছে গিয়ে বিভিন্ন সংস্থা আমরা যখন প্রবন্ধটা পাঠাবো, ধরা যাক আমরা আজকে আনন্দবাজারে একটা প্রবন্ধ পাঠাবো, বা ধরা যাক আমরা কোনো একটা রেফার্ড জার্নালে আমরা প্রবন্ধটা পাঠাবো, তাহলে প্রত্যেকটা জার্নালের সঙ্গে নির্দিষ্ট স্টাইল ম্যানুয়াল দেয়া থাকে। সেই স্টাইল ম্যানুয়াল মেনেই কিন্তু আমরা আমাদের তথ্যসূত্র এবং গ্রন্থপঞ্জি দিয়ে দেব। কোনো জায়গায় বলা হয় যে গ্রন্থপঞ্জি দেওয়ার দরকার নেই, শুধু উল্লেখ সূত্র থাকলেই হলো। কোনো জায়গায় বলা হয় যে না, দুটোই দিতে হবে। যেখানে যা বলা হবে ঠিক সেই অনুযায়ী আমাদের গ্রন্থসূত্রটা বা তথ্যসূত্রটা আমাদের নির্মাণ হবে। এই গেল আমাদের তথ্যসূত্র সম্পর্কে যা বললাম। ঠিক আছে, বিরাম চিহ্ন এখানে যে উদাহরণগুলো দেয়া রয়েছে, বিরাম চিহ্ন আমাদের কেন লাগে? দুটো কারণে, মূলত দুটো কারণে লাগে। বিভিন্ন জনে বিভিন্ন যারা লিখেছেন এই সম্পর্কে তারা বিভিন্ন মতামত দিয়েছেন, কিন্তু গিয়ে সব জায়গায় গিয়ে দুটো কথাতে দাঁড়াচ্ছে। একটা হচ্ছে গিয়ে শ্বাস বিরতি দেওয়ার জন্য। এই যে আমি কথা বলছি, কথা বলতে বলতেও কোথাও আমি থামছি, এবং না থামলে তোমাদের কাছে কথাগুলো পৌঁছচ্ছে না। এটাকে বলছি আমি শ্বাস বিরতি। আমি নিজের জন্য আমাদের প্রয়োজন, শ্বাস বিরতি দেওয়ার জন্য আমাদের বিরাম চিহ্ন ব্যবহার হয়। দ্বিতীয় হচ্ছে গিয়ে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে গিয়ে ভাব বিরতি। অর্থাৎ প্রত্যেকটা বাক্যেরই, প্রত্যেকটা বক্তব্যেরই কিছু না কিছু অর্থ থাকে। সেই অর্থের অন্তর্নিহিত ভাবটুকু যাতে পাঠকের কাছে, শ্রোতার কাছে পৌঁছে যায়, সেই জন্য বিরাম চিহ্ন দেওয়া দরকার। আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। তুমি যাবে, দাঁড়িয়ে, তুমি যাবে প্রশ্নবোধক চিহ্ন। দুটোর মধ্যে পার্থক্য আছে। তুমি যাবে, ইটস অ্যান অর্ডার, নির্দেশাত্মক বাক্য। তুমি যাবে প্রশ্ন বাক্য, প্রশ্ন চিহ্ন। এবারে আমি কোনো একটা জায়গায় লিখলাম এবং লিখে আমার উদ্দেশ্য ছিল বলা এই প্রশ্নটা, তুমি যাবে, এই প্রশ্নটা করা দরকার ছিল। তার আগে পরের কথাগুলো দেখে, বক্তব্যগুলো দেখে আমি বুঝতে পারছি যে এখানে প্রশ্নবোধক চিহ্ন হওয়া দরকার ছিল, কিন্তু আমি করে দিয়েছি কি দাঁড়িয়ে। তাহলে কি হবে? বক্তব্যটা পাঠকের কাছে, শ্রোতার কাছে পৌঁছবে।
যখন পৌঁছলো না সেটা কি লেখক হিসেবে আমার ব্যর্থতা, এগুলো তো সব লেখার চলছে, বক্তব্য মানে বলার ক্ষেত্রে না, লেখার ক্ষেত্রে। তাহলে বক্তব্যটা পরিষ্কার হচ্ছে না, যিনি পাঠক বা যিনি শ্রোতা তার কাছে পরিষ্কার হচ্ছে না যে এটা কি আমাকে প্রশ্ন করা হলো না এটা সাধারণ একটা বিবৃতি হলো। এই জিনিসটিকে, এই ভাবটিকে পরিষ্কার করে দেওয়ার জন্য কিন্তু আমাদের বিরাম চিহ্নের প্রয়োজন আছে। এখন কতগুলো বিরাম চিহ্ন আছে এবং সবগুলো চিহ্নকে আমরা বিরাম চিহ্ন বলি কি না? এক কথায় যদি উত্তর হয় তাহলে সমস্ত চিহ্ন, যাবতীয় যত চিহ্ন আমরা জানি যেগুলো বিভিন্ন লেখায় ব্যবহৃত হয় এবং বাংলাতেও ব্যবহৃত হয়, সমস্ত চিহ্ন কিন্তু বিরাম চিহ্ন নয়। সমস্ত চিহ্ন বিরাম চিহ্ন নয়। বিরাম মানে থামা। যে চিহ্ন দিয়ে আমি থামাটাকে বোঝাই, সেটা শ্বাস বিরতি হোক বা অর্থবিরতি, ভাব বিরতি হোক, সেই চিহ্ন যেখানে যেখানে আছে সেগুলোই শুধু বিরাম চিহ্ন। কিন্তু আমার বক্তব্যকে, বানানকে, গ্রামারকে অর্থাৎ ব্যাকরণকে স্পষ্ট করে তোলার জন্য যে চিহ্নগুলো আমি ব্যবহার করি সেগুলো বিরাম চিহ্ন হতে পারে না। যেমন আমি একটা উদাহরণ দিই। ধরা যাক কেউ লিখলেন বানানে কোনো ভুল নেই, বাড়ি অবলিক বাড়ি দুটোই হতে পারে, মানে প্রথম বাড়িটা হচ্ছে কি ডয় শূন্য রয় দীর্ঘইকার, দ্বিতীয় বাড়িটা হচ্ছে কি ডয় শূন্য রয় হ্রস্বইকার। এটা হচ্ছে কি একটা বিবৃতি। বানানে কোনো ভুল নেই, নারী বাড়ি অবলিক বাড়ি দুটোই হতে পারে, এটা কারো বিবৃতি। এবারে দাড়িটা যেখানে আছে এটা বিরাম চিহ্ন, কারণ আমি থামছি। অবলিক যেখানে আছে সেটা কি চিহ্ন? সেটা কি দেখানো হচ্ছে? অথবা বিকল্প দেখানো হচ্ছে। অর্থাৎ ডয় শূন্য রয় দীর্ঘইও হতে পারে, ডয় শূন্য রয় হ্রস্বইও হতে পারে। এই যে দুটোই হতে পারে সেটা আমি একসঙ্গে যখন রাখছি তখন তার মাঝখানে আমি এই তেরচা চিহ্নটা দিচ্ছি, যেটাকে বলা হয় অবলিক চিহ্ন বা অবলিক সাইন, বাংলাতে বলা হয় বিকল্প চিহ্ন। তাহলে এই বিকল্প চিহ্নটা কখনোই বিরাম চিহ্ন হতে পারে না। এই ধরনের আরো একটা চিহ্ন হচ্ছে কি স্টার। আমরা অনেক সময় দেখি বইয়ের মধ্যে কোথাও কোথাও স্টার দেওয়া রয়েছে, একটা লাইনের মধ্যে স্টার দেওয়া রয়েছে, তারপর নিচে সেই স্টারে লেখা রয়েছে মূল সূত্রটি পড়ে দেখুন বা পড়ে দেখুন। কোন একটা সূত্র উল্লেখ করা হয়েছে বইয়ের মধ্যে, লেখার মধ্যে লিখে, ধরা যাক আইনস্টাইনের গতিতত্ত্ব। আইনস্টাইনের গতিতত্ত্ব অনুযায়ী আমরা এখানে দেখতে পাচ্ছি যে ছেলে মেয়েদের মধ্যে প্রচন্ড গতিবান ছাত্ররা সবাই আছে, ধরা যাক এরকম একটা বক্তব্য দিয়ে আইনস্টাইনের গতিতত্ত্বের উপরে একটা স্টার মার্ক করা রইল। এবারে স্টার মার্কটা নিচে সেই পাতায় চলে এলো, স্টার মার্ক দিয়ে লেখা থাকলো মূল সূত্রটি পড়ে দেখুন। যে কোনো কারণে যে কোনো একজন লেখক বক্তা সেই কথাটা বলেছেন, সেটা স্যাটায়ার হতে পারে বা অন্য কোনো তার ভাব থাকতে পারে, কোনো একটা বক্তব্যকে উপস্থিত করার জন্য এরকম একটা পংক্তি বলেছেন এবং সেখানে একটি স্টার চিহ্ন দিয়েছেন। এই স্টার চিহ্ন বিরাম চিহ্ন নয়, কারণ এখানে কি করতে চেয়েছেন লেখক? অতিরিক্ত তথ্য দিতে চেয়েছেন। এই তারকা চিহ্নটাতে অতিরিক্ত তথ্য দিতে চেয়েছেন। তো অতিরিক্ত তথ্য দিতে চাইলে সেখানে বিরতি নেবার কোনো প্রয়োজনই নেই। যিনি পাঠক তিনি ওই পর্যন্ত এসে পরের লাইনগুলো না পড়ে সঙ্গে সঙ্গে লাইব্রেরিতে ছুটবেন যে কোথায় সেই গতিতত্ত্বের সূত্রটা আছে পড়ে দেখি, কারণ পড়ে দেখতে বলেছে। এটা নিশ্চয়ই কেউ করবেন না, ওই বিরতি নিশ্চয়ই কেউ দেবেন না, ফলে এটা বিরাম চিহ্ন নয়। এই ধরনের আরো কিছু চিহ্ন আমরা এখানে দেখিয়েছি যেগুলো বিরাম চিহ্ন নয়। তাহলে বিরাম চিহ্ন কটা বা কি কি, এই প্রশ্নের মুখোমুখি যদি আমরা হয় তাহলে আমরা একবারে বলতে পারি, আসছেও সেখানে, যে বিরাম চিহ্ন হচ্ছে কি 8টা। 8টি বিরাম চিহ্ন আছে, বাকিগুলোকে আমরা বিরাম চিহ্ন বলি না। এছাড়া এই বিরাম চিহ্নকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে কি প্রান্তিক বিরাম চিহ্ন, আরেকটি হচ্ছে কি আভ্যন্তরীণ বিরাম চিহ্ন। প্রান্তিক বিরাম চিহ্নটা কি? যে একটা পূর্ণ স্বাধীন বাক্য শেষ হবার পর আমরা যে বিরাম চিহ্ন বসাই সেই বিরাম চিহ্নগুলোকে আমরা প্রান্তিক বিরাম চিহ্ন বলি।
ধরো একটা বক্তব্য শেষ হলো, আমি ভাত খেলাম, বক্তব্য শেষ, এরপর আর কিছু বলার নেই, দাঁড়িয়ে দিলাম। এই দাঁড়িটা দেবাটা যেটা হলো, সেই দাঁড়িটা হলো গিয়ে প্রান্তিক বিরাম চিহ্ন। আহ কি সুন্দর, শেষ, আর কোনো কথা নেই। আমি আশ্চর্যবোধক চিহ্ন দিই। এই আশ্চর্যবোধক চিহ্নটা হচ্ছে গিয়ে প্রান্তিক বিরাম চিহ্ন। তুমি সকালে ভাত খেয়ে এসেছো তো, প্রশ্নবোধক চিহ্ন দিই। আর কিছু বললাম নেই বাক্যটাকে। এই প্রশ্নবোধক চিহ্নটা হচ্ছে গিয়ে প্রান্তিক বিরাম চিহ্ন। কিন্তু আমি আজকে সকালে ভাত খাইনি, ভাবছি বিকেলে গিয়ে খাবো, মাঝখানে কমা। আমি আজকে সকালে ভাত খেয়ে আসিনি, কমা, ভাবছি বিকেলে গিয়ে খাবো, দাঁড়ি প্রান্তিক বিরাম চিহ্ন, কমা আভ্যন্তরীণ বিরাম চিহ্ন। ঠিক এভাবে সেমিকোলন, তার ব্যবহার নির্দিষ্ট আছে, এখানে দেখানো হচ্ছে। ড্যাশ, হাইফেন এগুলো হচ্ছে আভ্যন্তরীণ বিরাম চিহ্ন। ঠিক আছে, মনে থাকবে। আমাদের দুরকম তাহলে বিরাম চিহ্ন আছে, যেগুলোকে আমরা বিরাম চিহ্ন বলছি, যে আটটিকে আমরা বিরাম চিহ্ন বলছি, সেগুলোকে আবার দুটো ভাগে ভাগ করা হচ্ছে, প্রান্তিক বিরাম চিহ্ন এবং আভ্যন্তরীণ বিরাম চিহ্ন। যেগুলো একটি পূর্ণ স্বাধীন বাক্যের শেষে বসে সেটা প্রান্তিক বিরাম চিহ্ন, যেগুলো পূর্ণ স্বাধীন বাক্যের মাঝামাঝি বসে বা খণ্ড বাক্য দুটোকে জোড়া হয়, সেই চিহ্নগুলোকে বলে আভ্যন্তরীণ বিরাম চিহ্ন। এরপর যেটা কথা, সেটা হচ্ছে গিয়ে প্রান্তিক বিরাম চিহ্নগুলো কখনো কখনো আভ্যন্তরীণ বিরাম চিহ্ন হিসেবেও ব্যবহৃত হতে পারে। যখন একটি বাক্যের মধ্যে কোনো প্রশ্নবোধক বাক্য থাকে, একটা প্রত্যক্ষ উক্তির মধ্যে প্রশ্নবোধক বাক্য থাকে বা বিস্ময়বোধক বাক্য থাকে, এবং বাক্যটি সম্পূর্ণ হয় না, তাকে আরো একটি খণ্ড বাক্য দিয়ে সম্পূর্ণ করার পরেই বাক্যটির সম্পূর্ণ বাক্যটির বোধ স্পষ্ট হয়, সেক্ষেত্রে এই প্রশ্নবোধক চিহ্নটি বা বিস্ময়বোধক চিহ্নটিও প্রান্তিক চিহ্ন নয়, আভ্যন্তরীণ বিরাম চিহ্ন হিসেবেই ব্যবহৃত হবে। ঠিক আছে। আরেকটি উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে গিয়ে উদ্ধৃতি চিহ্ন, আমরা যেটা অনেক সময় দেবার সময় ব্যবহার ভুল করি, এবং উদ্ধৃতি চিহ্ন সম্পর্কে একটা প্রশ্ন জাগে আমাদের মধ্যে। সেটা হচ্ছে কি, আমরা কখন, যাকে আমরা ইংরেজিতে বলি সিঙ্গল ইনভার্টেড কমা, আমি বলেছি একমাত্রিক ঊর্ধ্বকমা বা একমাত্রিক উদ্ধৃতি চিহ্ন, আর ডাবল ইনভার্টেড কমা সেটাকে আমি বলেছি দ্বিমাত্রিক উদ্ধৃতি চিহ্ন। একমাত্রিক উদ্ধৃতি চিহ্ন এবং দ্বিমাত্রিক উদ্ধৃতি চিহ্ন, এটা আমি বলেছি, এটা অন্য কোনো বইতে পাইনি। একটা কমা দিয়ে একটি স্বাভাবিক কমা, একটি উল্টো কমা, এটা দিয়ে একটা উদ্ধৃতি চিহ্ন তৈরি হয়। কোথাও কোথাও আমরা দুটো দেখতে পাই। এবারে দুটো এবং একটি কোথায় কি দেব তার আগে বলে নিই, দুটো স্টাইলই মানা হয়। অর্থাৎ এমন একটা উদ্ধৃতি যেখানে বাইরে দেয়া হয় দ্বিমাত্রিক উদ্ধৃতি চিহ্ন, ভেতরের প্রত্যক্ষ উক্তিটাতে দেয়া হয় একমাত্রিক উদ্ধৃতি চিহ্ন। আর আরেকটা দেশের স্টাইল হচ্ছে গিয়ে বাইরে দেয়া হয় একমাত্রিক উদ্ধৃতি চিহ্ন, আর ভেতরের প্রত্যক্ষ উক্তিটাতে দেয়া হয় দ্বিমাত্রিক উদ্ধৃতি চিহ্ন। আমরা কি করব? বাংলায় কোন রীতিকে আমরা ব্যবহার করি? বাংলায় সাধারণত দুটো রীতি ব্যবহৃত হয়, কারণ অনেকে আমরা ব্যবহার যথাযথভাবে জানি না বলে। সুতরাং আমরা ভুল শুদ্ধ ধরার ক্ষেত্রে যাচ্ছি না, কিন্তু একটা সাধারণ নিয়ম থাকা দরকার। সেই নিয়মটি হচ্ছে গিয়ে, আমরা যখন একটি জায়গা, অর্থাৎ সেটা উপন্যাসের হোক, গল্পের হোক, কোনো একটা জায়গা থেকে আমরা একটা অংশ উদ্ধৃতি হিসেবে নিচ্ছি, সেই উদ্ধৃতিটার মধ্যেই হয়তো বা কোনো একটি প্রত্যক্ষ উক্তিও আছে। যখন আমরা উদ্ধৃতি নিই তখন সবসময় আমরা একমাত্রিক কমার ভেতরে রাখি, উদ্ধৃতির ভেতরে রাখি। যখনই যে কোনো আমরা উদ্ধৃতি নিই সেটা আমরা একমাত্রিক উদ্ধৃতি চিহ্নের ভেতরে রাখি। ফলে এটাও আমরা একমাত্রিক উদ্ধৃতি চিহ্নের ভেতরে রাখবো। শুধু সেই উদ্ধৃতিটার ভেতরে যদি কোনো প্রত্যক্ষ উক্তি থাকে,
প্রত্যক্ষ উক্তি নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, সেই প্রত্যক্ষ উক্তিতে আমরা দ্বিমাত্রিক উদ্ধৃতি চিহ্ন দেব। একেবারে নির্দিষ্ট কোণে মনে রাখবে যে যেখানেই আমাকে উদ্ধৃতি চিহ্ন ব্যবহার করতে হবে আমি একমাত্রিক উদ্ধৃতি চিহ্নটাই ব্যবহার করব। কিন্তু যদি কোনো উক্তির ভেতরে, কোনো উদ্ধৃতির ভেতরে যদি প্রত্যক্ষ উক্তি থাকে, তাহলে সেই প্রত্যক্ষ উক্তিটাকেই শুধু আমরা দ্বিমাত্রিক উদ্ধৃতি চিহ্নের ভেতরে রাখবো, তাহলে আমার আর কোনো অসুবিধা হবে না। ঠিক আছে। দ্বিতীয়ত, উদ্ধৃতি আমি কোথায় ব্যবহার করব? অনেকে লিখে যায় কিন্তু দিই না। যেমন বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসে বলে আমরা লিখে যাচ্ছি, কিন্তু আনন্দমঠ যে বঙ্কিমচন্দ্রের রচনা, এটাকে পাঠককে স্পষ্টভাবে বুঝিয়ে দিতে হবে। বুঝিয়ে দেওয়ার উপায় হচ্ছে গিয়ে একমাত্রিক উদ্ধৃতি চিহ্ন। সুতরাং যে কোনো গ্রন্থের নাম, কোনো তত্ত্বের নাম, একটু আগে আমি যে তত্ত্বের কথা বলেছিলাম, বা ধরো ডারউইনের বিবর্তন তত্ত্ব, এটা যদি এই কথাটা যদি আমি কোথাও উল্লেখ করি, তাহলে বিবর্তন তত্ত্বটাকে ইনভার্টেড কমার ভিতরে রাখতে হবে, মানে একমাত্রিক ইনভার্টেড কমা বা উদ্ধৃতি চিহ্নের ভিতরে রাখতে হবে। ধরা যাক অনেক সময় আমরা কি করি, বাংলায় লিখছি কিন্তু কোন একটা জায়গায় ইংরেজি শব্দ ব্যবহার করতে হবে। সেই ইংরেজি শব্দটাকে যেহেতু আমি যে ভাষায় লিখছি সেই ভাষাটা নয়, সেহেতু সেই শব্দটাকেও ওইভাবে একমাত্রিক উদ্ধৃতি চিহ্নের ভেতরে রাখতে হবে। কয়েকটা নিয়ম আছে এই উদ্ধৃতি চিহ্নগুলো, আর বিশেষ কিছু নয়। এখানে উদাহরণ দেওয়া রয়েছে, কিন্তু অন্য উদাহরণও তোমরা ব্যবহার করতে পারো। যেমন আমাদের আভ্যন্তরীণ যে বিরাম চিহ্ন, তার প্রথমেই আসে কমা। কমা কোথায় কোথায় ব্যবহার হয়? যখন আমরা উল্লেখ করছি, একটু আগে তোমরা উল্লেখ সূত্র করেছো না, সেখানে প্রত্যেকটা উল্লেখ সূত্রের মাঝখানে কিন্তু কমা দিতে হয়, ওই কাজে কমা ব্যবহার হয়। দিন, মাস, বছর লেখায় যখন আমরা দিনের কথা লিখি, মাসের কথা লিখি, বছরের কথা লিখি এবং তালিকা দিই, তখন সেখানে কমা ব্যবহার হবে, তালিকাতে কমা ব্যবহার হবে। আশ্রিত খণ্ডবাক্য স্বাধীন খণ্ডবাক্য থেকে আলাদা করতে, একটু আগে যে আমি উদাহরণটা দিলাম যে সকালে খেয়ে আসিনি, ভাবছি বিকেলে গিয়ে খাবো, এই দুটো খণ্ডবাক্য একসঙ্গে মিলে মিশে একটা পূর্ণ বাক্য তৈরি করেছে। এইরকম দুটো খণ্ডবাক্যকে আলাদা করে বোঝানোর জন্য কমার ব্যবহার হয়। আচ্ছা, তারপর এখানে একটা উদাহরণ দিয়ে দেওয়া হয়েছে যে সমস্যার সমাধান যদি করতেই হয়, কমা বলা ভালো, কমা বুদ্ধির প্রয়োগ করাটাই তবে উচিত কাজ হবে। এর মধ্যে সমস্যার সমাধান যদি করতেই হয়, বলা ভালোটা খণ্ডবাক্য, এদিকে একটা খণ্ডবাক্য আছে, এদিকে একটা খণ্ডবাক্য আছে, দুটো তিনটে খণ্ডবাক্যকে একসঙ্গে জুড়েছে, মাঝখানে কমা আছে। বাক্যের শুরুতে, শুরু করতে আমরা যখন কথা বলি তখন শুরুতে অনেক সময় পক্ষান্তরে, অধিকন্তু, এমনকি, যাই হোক, ইচ্ছা, আচ্ছা ইত্যাদি শব্দ আমরা লিখি। সব সময় আমরা প্রচুর দেখেছি এমন যে কমা ব্যবহার হয় না। যাই হোক, এই প্রসঙ্গে আমাদের বলবার কথা হলো এই যে ওইখানে আমরা কমা